আজকে আমরা আলোচনা করব দ্বাদশ ভাব নিয়ে। স্যার রেকর্ডিং করেন স্যার। দ্বাদশ ভাব হচ্ছে লগ্নের ব্যয় ভাব। ব্যয় মানে ক্ষতি, অর্থাৎ শারীরিক অবক্ষয়ের জায়গা। আমরা যে ভাবের মধ্যে শরীর ক্ষত হলে বা শরীর নষ্ট হলে আমরা যে ভাবের মধ্যে অবস্থান করি, সুস্থ শরীরে যেখানে যাওয়া যায় না, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। মনে রাখতে হবে, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের লগ্নের ব্যয় ভাব, ক্ষতি ভাব, লগ্নের ক্ষতি। আবার এই ক্ষতিটা না হলে আমাদের সুখ উৎপন্ন হয় না, এটাও মানতে হবে। তাহলে শরীরের অবক্ষয়ই আমার সুখ উৎপন্নের কারণ, সুখের কারণ। আমার শরীরের অবক্ষয় হলেই সুখ উৎপন্ন হয়। এই যে কথাটা বলছি, কথাটার হিসাবটা কি? দ্বাদশকে এই জন্য হসপিটাল বলা হয়, স্বাস্থ্য কেন্দ্র বলা হয়। দ্বাদশ ব্যয় বলা হয়। ব্যয় মানে কি? লগ্নের ব্যয়, অর্থাৎ যেখানে আমার শরীরের কোনো স্বাধীনতা থাকে না, কারণ শরীরটাকে আমি অপচয় করছি, ত্যাগ করছি, ত্যাগের জায়গা। অ্যাকচুয়ালি লগ্ন হচ্ছে ব্যক্তিত্ব, লগ্ন হচ্ছে আমিত্ব, লগ্ন হচ্ছে আমার ব্যক্তি সত্তা, যে কর্তা, যে করে, সেটা লগ্ন। তাহলে লগ্নের ব্যয় ভাব, আমিত্বের পরাজয়, অর্থাৎ পরাধীনতা, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। মহোদয় আপনি মিউট করে দিন। দ্বাদশ হচ্ছে পরাধীনতার জায়গা, যেখানে আমার কোনো অধিকার নেই, সেটা। আমি এই ভাবটাকে সম্পূর্ণ অপরিচিত ভাব বলি, অজানা অচেনা জায়গা। আমরা অষ্টম ভাবটাকে বলি গোপন ভাব, অন্ধকার ভাব। বাট এটা আমার জানা, কিন্তু দ্বাদশ ভাব আমার অজানা। খুবই মারাত্মক ভাব, কিন্তু এটা মারাত্মক ভাব। অজানা অচেনা জায়গা, অজানা অচেনা জায়গা, এটা হচ্ছে দ্বাদশ ভাব। অষ্টম একটা ক্ষতিকর ভাব মানছি, বাট অষ্টমটা আমার জানা জায়গা। অষ্টমের কিন্তু অষ্টম সম্পর্কে আমি জানি, ওটা আমার জানা, ওখানে কি আছে আমি জানি, কিন্তু দ্বাদশের মধ্যে কি আছে আমি জানি না, সম্পূর্ণ অপরিচিত জায়গা।
তো আমার অপরিচিত জায়গা সম্পূর্ণ। তো সেই কারণে ওই ভাবের মধ্যে যদি লগ্ন নিমজ্জিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে লগ্নের কোনো ব্যক্তিত্ব থাকে না। লগ্ন তখন অন্যের দ্বারা চালিত হয়। লগ্ন মানে আমার চিন্তা চেতনা, আমার চিন্তা ভাবনা। তাহলে আমার চিন্তা ভাবনার যখন পরাজয় ঘটে, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। আপনারা বলেন, যখন একটা মানুষ কোমায় চলে যায়, একটা মানুষ কোমায় যেতেই পারে, মস্তিষ্ক কাজ করে না, প্রাণটাই থাকে শুধু। বলেন, এটা কোন ভাবের মধ্যে পড়ে? সে একটু বিবেচনা করেন কোন ভাবের মধ্যে পড়ে এটা। এটা দ্বাদশ ভাবের মধ্যে পড়ে। কারণ সে অচেনা একটা জায়গায় চলে গেছে, তার তখন চিন্তা চেতনা শক্তি কাজ করছে না, অথচ সে বেঁচে আছে, প্রাণ স্পন্দন হচ্ছে তার মধ্যে। সে কথা বলে না, নড়ে না, চড়ে না, বাট সে সব বুঝতে পারছে। আপনার সমস্ত ভাষা, আপনার সমস্ত কিছু সব বুঝতে পারছে। সে চেতনা শক্তি আছে। এটা দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হচ্ছে আমার পরাধীনতার জায়গা, আমার পরাধীনতার জায়গা। জেল, হাজত, বিচার ক্ষেত্র, ওখানে আপনার কোনো মর্যাদা নেই। হ্যাঁ, এটা সম্মানহানিরও একটা জায়গা, সম্মানহানিরও জায়গা এটা। মানে নিজস্ব সম্মান বলে কিছু থাকে না ওখানে। দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ। আমরা সবাই জানি বিদেশে গেলে পারে সেখানকার নিয়ম কানুন মেনে চলতে হয়। আমি আমার পছন্দ মতন থাকতে পারি না, ওই কালচারের সঙ্গে মানিয়ে চলতে হবে। সেটা হচ্ছে দ্বাদশ ভাব। এই সমস্ত দ্বাদশ ভাব কার বলছে? লগ্নের পরিপ্রেক্ষিতে বলছে। লগ্নের পরিপ্রেক্ষিতে দ্বাদশ ভাব অন্য অন্য ভাবের কোন ভাব হয় সেটা জানি আমরা। যেমন সেকেন্ড হাউসের প্রাপ্তি ভাব, একাদশ ভাব সাকসেস ভাব। আপনি পরিবারকে যদি কাছে পেতে চান, আপনি যদি পরিবারকে কাছে পেতে চান, তাহলে আপনার দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করতেই হবে। দ্বাদশ ভাব অ্যাক্টিভেট হবে, কারণ আপনি কোনো কিছু ব্যয় না করলে আপনার পরিবারটাকে ঠিক রাখতে পারবেন না। আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন, ব্যাংকে টাকাটা রাখছেন, এই যে রাখছেন, আপনার পকেট থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে, এই যে বেরিয়ে যাচ্ছে, এটা তো দ্বাদশ। ডিপোজিট করছে না, টাকাটা ব্যাংকে ডিপোজিট করছে। ডিপোজিট হয়ে যাওয়ার পরে ওই ব্যাংক ব্যালেন্সটা আপনার সেকেন্ড হাউসের মধ্যে চলে আসবে। ওটা সেকেন্ড হাউস। ডিপোজিট কমপ্লিট তো সেকেন্ড হাউসের মধ্যে চলে আসবে। তো সেটা, সুতরাং আমরা যা কিছু ব্যয় করি, যা কিছু খরচ করি, যা কিছু আমার থেকে বেরিয়ে যায়, সেটা আমার দ্বাদশ।
যেমন আমি যদি দেখা যাচ্ছে যে একটা বাড়ি বিক্রি করব, তাহলে বাড়ি মানে চতুর্থের দ্বাদশ, থার্ড হাউস। কিন্তু সেই সঙ্গে আমার দ্বাদশটাও দেখা দরকার। যে কোনো কিছু আলোচনা করতে গেলে, যে কোনো কিছু যদি কারোর ব্যয় হতে হয়, মনে করেন আপনি বিদেশে যাবেন, বিদেশে যেতে গেলে আপনাকে প্রথমে তো ঘর ত্যাগ করতে হবে, তাহলে থার্ড হাউস 4+3 হতে হবে, সেই সঙ্গে দ্বাদশও হতে হবে। দ্বাদশটা আপনার লগ্নের দ্বাদশ, ওটা সবসময় কনস্ট্যান্ট থাকবেই থাকবে। এটা যদি ক্ষতি ভাব হয়, তাহলে সুখ কেন উৎপন্ন করে? আমরা যদি বলি আয় থেকে সুখ হয় না, আয় থেকে কোনো সুখ হয় না। আয় সুখ নষ্ট হবার ব্যাপার, সুখ নষ্টের জায়গা, ওটা আয়ের জায়গা। যাদের আয় বেশি তারা কি সুখে আছে? প্রশ্ন এখানে। এটা ফিলোসফির প্রশ্ন, এটা ভোগবাদীদের কথা নয়। ভোগবাদীরা অন্য কথা বলে। ফিলোসফির প্রশ্ন এটা। সুখী কারা? আমি ছোটবেলায় রাজার অসুখ পড়েছিলাম। রাজার অসুখ, এক রাজার অসুখ করেছে, ডাক্তার বদ্র কবিরাজ দেখেও অসুখ সারে না। শেষে এক কবিরাজ এসে বলছে যে এটা রাজার মনের অসুখ, রাজাকে ডাক্তার বদ্র বেটে খেলেও সারবে না। তো শেষে এক ফকির সে রাজার অসুখ সারায়। যে কোনোদিন মানে দুঃখ করেনি, শুধু হাসে। তার কাছে খাওয়া দাওয়া ঘুম খুব বিরক্তিকর, সর্বদাই হাসে। মলিন কাপড় পরে, কাপড়ের দিকে তার খেয়াল নেই, কি পরে আছে। কাপড় পরে থাকাও ঝামেলা মনে করেছে। তো সেই যে কোনো ভাবে দ্বাদশ ভাব থেকে সেই ভাবের সুখ উৎপন্ন হয়, সেই ভাবের সুখ উৎপন্ন হয়। কথাটা মনে রাখবেন, যে কোনো ভাবের দ্বাদশ ভাব সেই ভাবের সুখের কারণ, ইনস্ট্যান্ট হবেই হবে। আমরা যদি থার্ড হাউস ধরি, দ্বাদশ ভাব থার্ড হাউসের বিকাশ ভাব, দশম ভাব। দশম থেকে আমরা বিকাশ, সম্মান, প্রস্ফুটিত হওয়া, বিস্তার লাভ ঘটা বুঝি। এই জন্য থার্ড হাউস হচ্ছে আপনার বাড়ির পাশের রাস্তাঘাট, অর্থাৎ বাড়ির থেকে বেরিয়েছে। এবার যত দূরে যাবেন, দূরে যেতে যেতে আপনার
দূরযাত্রার সার্বিক বিস্তৃতি ঘটবে যেখানে, সেটা হচ্ছে আপনার দ্বাদশ ভাব। থার্ড হাউসের দ্বাদশ ভাব। আচ্ছা বলেন, থার্ড হাউস থেকে আমরা কি বিচার করি বলেন? থার্ড হাউস থেকে আমরা কামনা বাসনা বিচার করে থাকি, কামবৃত্তি বিচার করে থাকি। যার জন্য থার্ড হাউসের দ্বাদশ ভাবের মধ্যে শয্যা সুখটা রয়েছে। কামনা বাসনার সর্বোচ্চ পর্যায় সেটা। আমার কামনা বাসনা যেখানে শেষ হয়ে যায়, বিস্তার ঘটে যেখানে, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। সম্মানের জায়গা, থার্ড হাউসের সম্মানের জায়গা। ফোর্থ হাউসের নবম ভাব। ফোর্থ হাউসের নবম ভাব, নবম মানে উৎস। নবম মানে তো উৎস। কার উৎস? ফোর্থ হাউসের উৎস। আপনি বলেন, ফোর্থ হাউস থেকে আমরা কি বিচার করি? ফোর্থ হাউস থেকে আমরা সুখ বিচার করি। তাহলে সুখের উৎস কি? সুখ কোথার থেকে আসে? সুখ দ্বাদশ থেকে আসে। কি করে সুখ দ্বাদশ থেকে আসে? মনে করেন আপনি একটা মোবাইল কিনলেন অনেক টাকা দিয়ে, তো মোবাইলটা কিনতে গিয়ে আপনাকে ব্যয় করতে হয়েছে। আচ্ছা, ব্যয় করার পরে আপনার মোবাইলটা আপনাকে কি সুখ দিচ্ছে না? নাহলে আপনি কিনলেন কেন? তো শুধু আমরা সুখের কথা কেন বলবো? দ্বাদশ ভাব হচ্ছে চতুর্থের নবম ভাব, উচ্চ ভাব। আমরা বলি যে চতুর্থ ভাব থেকে বাড়ি ঘর বিচার করা হয়। মনে করেন আপনি একটা বাড়ি দেবেন, বাড়ি করবেন। বাড়ি যখন করবেন, কেন করবেন? বাড়ি কেন করবেন? উৎসটা কি বাড়ি? বাড়ির উৎস বাড়ি না থাকা। আপনার বাড়ি ছিল না, তাই আপনি বাড়ি করতে চাইছেন। আপনার জমি ছিল না, তাই জমি কিনতে চাইছেন। অর্থাৎ যা কিছু আপনার অভাব আছে সেটা দ্বাদশের মধ্যে রয়েছে। দ্বাদশ হচ্ছে অভাবের জায়গা। যাদের বাড়ি আছে তারা তো আরো বাড়ি করে স্যার। আরে বাবা, যাদের বাড়ি আছে তারা বাড়ি মোটেই করে না। যাদের বাড়ি আছে তারা বাড়ি করে না।
আপনারা কি কেউ শুনেছেন বাড়ি থাকলে বাড়ি করে? আপনি বলতে পারেন যে স্যার আমার তো একটা বাড়ি আছে, তবু তো আর একটা বাড়ি করতেছি। আমি আমার মনে নেই ঠিক নামটা, সম্ভবত এটা রাজস্থানের কোনো একটা ঘটনা। আমাদের পশ্চিমবঙ্গে রাজস্থান কি বিহার আমার ঠিক মনে নাই, নন বাঙালি তাই জানি। তো মেয়েটা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে এসেছে। মেয়েটা তার বাবাকে বলছে, বাবা আমাকে এরা খেতে দেয় না। হাসপাতালের লোকেরা নাকি খেতে দেয় না মেয়েটা। তো ওর বাবা তখন বলছে যে, নার্সদের বলছে যে আপনারা খেতে দেন না আমার মেয়েকে। বলছে খেতে দিই না মানে, অন্যান্যদের 1 প্লেট করে খাবার দিই, আপনার মেয়ে বেশি খাই বলে 2 প্লেট দিই। তারপরেও মেয়েটা তার বাবাকে নালিশ করছে আমাকে খেতে দেয় না। অ্যাকচুয়ালি ওই মেয়েটার ওই 2 প্লেট খাবারে কিছু হয় না, ওর 7-8 প্লেট খাওয়া দরকার। হাসপাতালে তো একটা নিয়ম আছে। এবার আপনারা বলেন, ওই মেয়েটার কি খাবার আছে? ওই মেয়েটা বলছে আমাকে খেতে দেয় না। কেন বললো কথাটা আমাকে বলতে হবে। কেন কথাটা বললো যে আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ খেতে দেয় না, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আমরা বেশি খাবার দিই না। এই যে দুটো মতবিরোধ তৈরি হয়েছে, কোথা থেকে আসবে? আর একটা কথা শোনেন, আমি কিছু কিছু মানুষকে দেখেছি, এক ভদ্রলোক, তার বেশি পয়সা নেই, জমি বাড়ি বিক্রি করেও হার্ডলি 1 লাখ টাকা হবে না ওর যে প্রপার্টি আছে, তথাপি ও বলছে আমার অনেক আছে। আর এক ভদ্রলোক প্রায় 1 কোটি টাকার সম্পত্তি আছে, তারপরেও সে বলছে যে আমার কিছু নাই। বলে কি না? তাহলে বলেন কার টাকার দরকার, সে লাখপতি না ক্রোড়পতি? আপনারা বলেন। ক্রোড়পতির টাকার দরকার, সে তো বলছে আমার 1 কোটি টাকা কিছুই না, মানে আমার টাকা কিছু না। এবার বলেন অভাবীটা আসলে কি, লাখপতি না ক্রোড়পতি? কার অভাব আছে ভিতরে? আপনি বলছেন যে যার বাড়ি আছে সে আরেকটা যদি বাড়ি করে, যার বাড়ি আছে সে যদি আরেক বাড়ি করে, আরেকটা বাড়ি করে, তার মধ্যে তো বাড়ির অভাব আছে তার মধ্যে, নাহলে বাড়ি করবে কেন? আপনার আলমারিতে 10টা শাড়ি আছে, আপনার হাজবেন্ড বলছে যে তোমাকে এবার পুজোতে সুন্দর একটা শাড়ি দেবো। তুমি কি বললে?
বললে শাড়ি লাগবে না, শাড়ি তো রয়েছে, এতগুলো পরে পাচ্ছি না, শাড়ি লাগবে না, তোমাকে শাড়ি দিতে হবে না। ওর থেকে একটা কাজ করো, তোমার জামা কাপড় নেই বেশি, তুমি একটা করো। কিন্তু আর একটা মেয়ে কি বলছে, তার একখানা শাড়ি না, দুখানা শাড়ি না, 5-5টা আলমারি ভর্তি শাড়ি লোড করা। কারণ একটা শাড়ি তার দ্বিতীয়বার পরে নাও। তারপরেও তার স্বামীকে বলছে তুমি এবার আমাকে পুজোতে শাড়ি দিলে না। 3খানা শাড়ি পাওয়ার পরেও বলছে শাড়ি দিলে না, আমার একটা শাড়িও নেই। আমি এরকম দেখেছি বাস্তবে, প্রচুর দেখি আমি। বলেন অভাবীটাকে। এই যে অভাববোধ, এই অভাববোধটা দ্বাদশের মধ্যে রয়েছে। দ্বাদশ ভাবের স্বরূপটা বোঝাচ্ছি আপনাদের আমি। অভাব, লগ্ন হচ্ছে ভাব, অস্তিত্বশীলতা, আর দ্বাদশ হচ্ছে অভাব। এই দ্বাদশ আছে বলেই আপনি ভোগের পিছনে ছুটেছেন। দ্বাদশ আছে বলেই আপনি ভোগের পিছনে ছুটেছেন। যদি দ্বাদশ না থাকতো, আপনি ভোগের পিছনে ছুটতেন না, ছুটতেনই না। আমি নবম থেকে বলেছি ভাগ্য বিচার করেছি। ভাগ্য মানে কি? ভাগ্য মানে ভোগের জায়গা। আচ্ছা বলেন, ভোগকে কে আশ্রয় দেয়? ভোগকে কে আশ্রয় দিয়েছে? দ্বাদশ। ভোগকে অভাব আশ্রয় দেয়। আপনি ভোগ করতে চাইছেন, তার মানে আপনি অভাবে আছেন। এটা কেন বুঝতে পারছেন না? দ্বাদশ ভাব এই জন্য। দ্বাদশ ভাব হচ্ছে সম্পূর্ণ অভাবের জায়গা, অভাবের জায়গা। দ্বাদশপতি যদি লগ্নের দ্বিতীয়তে এসে পীড়িত হয়, আবার বলছি, দ্বাদশপতি যদি দ্বিতীয় ভাবে এসে পীড়িত হয়, আপনার পয়সা কোথায় চলে যাবে আপনি টের পাবেন না। আপনি অভাবী মানুষ হয়ে যাবেন। অর্থাৎ একজন দরিদ্র মানুষের এটাই ঘটে। দ্বাদশপতি যদি দ্বিতীয়তে এসে পীড়িত হয়, তো সব বের করে নিয়ে চলে যাবে। আর যদি শুভ হয়, তাহলে আপনি বিদেশ থেকে ইনকাম করতে পারবেন, বিদেশে যান ইনকাম করতে পারবেন, একটা পয়সার সোর্সের জায়গা, ওটা একটা ভালো জায়গা। তো ভোগ যদি আপনি করতে চান, তাহলে আপনার মধ্যে ভোগের আকাঙ্ক্ষা কতটা আছে, অর্থাৎ আপনাকে ভাগ্যটা কতটা লাগবে আপনার। আচ্ছা, দ্বাদশ ভাবের মধ্যে অভাব আছে তো? দ্বাদশ ভাবের মধ্যে বললাম অভাব আছে। এই অভাবটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে হাজির হবে? মানে অভাবের বিস্তার কোথায় ঘটবে? কোথায় গিয়ে অভাবের বিস্তারটা ঘটবে? যে আমাকে এটা দাও সেটা দাও, আমরা চাহিদা প্রকাশ করি। অভাবের বিস্তার যেখানে ঘটবে, অভাবের প্রকাশ, অভাবের প্রকাশিত রূপ, তাই না? আমার এটা নেই সেটা নেই, সুতরাং এটা দাও সেটা দাও, আমরা বলি না? সেটা কোথায়? অভাব তো দ্বাদশে রয়েছে। অভাবের প্রকাশিত জায়গা, যেখানে গেলে আমরা ঠিক বুঝতে পারি আমার কতটা অভাব রয়েছে।
অভাবের সম্মানের জায়গা ওটা। নবম ভাব। নবম ভাব, নবম ভাব হচ্ছে প্রকাশ, বিস্তারের জায়গা। কার বিস্তার? অভাবের বিস্তার। আমি যা চাই সেই চাওয়ার বিস্তার, প্রকাশিত রূপ। চাইছি আমি দ্বাদশ, কিন্তু আমার সে চাওয়াটা প্রকাশিত হচ্ছে নবমে। এই জন্য নবমের মধ্যে আমরা চাই, হে ঈশ্বর আমাকে এটা দাও সেটা দাও। কেন? ওই যে অভাব রয়েছে। কোটিপতি যারা, তারাও কিন্তু অভাবী মানুষ, তারাও অভাবী মানুষ। এটা মনে রাখতে হবে। এই যে মন, আমাদের মনের জন্ম হয় কোথা থেকে বলেন? আমাদের মনের মধ্যে জন্ম হয় কোথা থেকে? মনের জন্মটা বলেন। মনের জন্ম হয় দ্বাদশ থেকে। আপনারা কোনদিন শুনেছেন যে মনের জন্ম দ্বাদশ থেকে হয়? অভাবের মধ্য থেকেই স্বভাবের জন্ম নেয়, মানে মনের জন্ম হয়। অভাব মানুষের মন তৈরি করে, ভাব মানুষের মন তৈরি করে না। অভাব মানুষের মন তৈরি করে। কেমন করে? কারণ দ্বাদশের পঞ্চম ভাব, সেটা পঞ্চম মানে সৃষ্টি। অভাব থেকেই মানুষের মনের সৃষ্টি হয়। কাজেই আপনি যদি অভাবটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে মোক্ষ তৈরি হবে। কারণ অভাবকে ত্যাগ করা মানে কি? আপনি যদি মনে করেন দ্বাদশটাকে কন্ট্রোল করবেন, দ্বাদশের মধ্যে যে অভাবটা আছে সেই অভাবটাকে আপনি মনের দিক থেকে অভাবটাকে কন্ট্রোল করবেন। অভাবকে অভাব বলে মনেই করেন না, তাহলেই আপনার চতুর্থ ভাবের মধ্যে মোক্ষ প্রাপ্তি ঘটে যাবে। কারণ দ্বাদশ হচ্ছে মোক্ষের জায়গা। দ্বাদশ কেন মোক্ষের জায়গা? এটাই তো প্রশ্ন। বলা হচ্ছে দ্বাদশ থেকে মোক্ষ প্রাপ্তি ঘটে। কি করে? যদি আপনি অভাব বোধ না করেন, অভাবী না হন। আপনি দরিদ্র, আপনি গরিব, আপনার অর্থ খরচ করার, আপনি অর্থ পাচ্ছেন না খরচ করতে, আমার এটা লাগবে সেটা লাগবে, এই যে প্রয়োজনীয়তা অনুভব করছেন, এই প্রয়োজনীয়তা অনুভব কে করায়? দ্বাদশ করায়। দ্বাদশ করায়। আর এই প্রয়োজন যখনই অনুভব করবেন, তখনই আপনি অসুখী মানুষ হিসাবে বিবেচিত হবেন। আপনি একজন অসুখী মানুষ, যে দ্বাদশে কে পূরণ করতে পারছেন না। বাট মনের দিক থেকে আপনি যদি কন্ট্রোল করেন যে আমার যা আছে অনেক আছে, তাহলে আপনি মনের দিক থেকে সুখী অনুভব করবেন, আপনার মোক্ষ প্রাপ্তি ঘটবে। অর্থাৎ মনের মধ্যে লোভ লালসা এগুলো জন্ম নেবে না, অর্থাৎ আপনার মনের মধ্যে অভাব তৈরি হবে না। এটা দ্বাদশ ভাব। কি বাবা? কোথায় যাবো? তো অন্যান্য ভাব সাপেক্ষে দ্বাদশ ভাবের পরিচয় আছে। পঞ্চম ভাব, পঞ্চমের মধ্যে বুদ্ধি রয়েছে, কল্পনা রয়েছে, এগুলি রয়েছে। নির্দেশনা শক্তি রয়েছে।
শিক্ষাগত রয়েছে, জ্ঞান রয়েছে। সেগুলি দ্বাদশের কি হয়? পঞ্চম দ্বাদশের কি হয়? ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব কেন? ষষ্ঠ মানে বাধা। ষষ্ঠ মানে তো বাধা। তো পঞ্চম কি করে দ্বাদশের ব্যয়ের বাধা হয়? আপনি যখনই ব্যয় করতে যাবেন, যদি কারোর পঞ্চম ভাব ভালো হয়, তাহলে সে আপনার ব্যয়টাকে কন্ট্রোল করে দেবে। বলবে, না রে, আমার এই টাকাটা অমুক কাজে লাগবে, এই টাকাটা এখন খরচ করা যাবে না। আর ইনকেস যদি পঞ্চম ভাব খারাপ হয়, পঞ্চম পতি খারাপ হয়, আপনি আপনার ব্যয়টাকে কন্ট্রোল করতেই পারবেন না। দ্বাদশ ভাব যদি খারাপ হয়, মনে করেন দ্বাদশ ভাব খারাপ, পঞ্চম ভাবও খারাপ, আপনি পাগল হয়ে যাবেন। নিজের ব্যয় কন্ট্রোল করতে পারবেন, যখন তখন যা তা খরচ করে বেড়াবেন আপনি। কারণ কন্ট্রোল যে করবে, বাধা দেবে, সে তো ঠিক নেই। যখনই পঞ্চমের সঙ্গে দ্বাদশের কানেক্ট চলে আসবে, তখনই প্রবলেম। মনে করেন আপনার দ্বাদশ ভাব একটু খারাপ আছে, পঞ্চম ভাব ভালো আছে, আপনার বিদেশে যাওয়া আটকে যাবে, বিদেশে যাওয়া প্রবলেম আসবেই আসবে ওখানে। কারণ আপনার বুদ্ধি বলবে যে আমার বাইরে যাওয়া উচিত না, বিদেশে যাওয়া উচিত না, খরচ করা উচিত না, এই প্রবলেমগুলো চলে আসবে। ঠিক আছে? ষষ্ঠ ভাবের সপ্তম ভাব এটা। ষষ্ঠ থেকে আমরা কি বিচার করি? ষষ্ঠ থেকে আমরা বিচার করি আমাদের পরিশ্রম বিচার করি, যে আমাদের সুখ নষ্ট করে। আর দ্বাদশ হচ্ছে তার সপ্তম, তার বিপরীত ভাব, যার বোঝাপড়ার ভাব। আর ওখান থেকে আমরা আরাম, কমফোর্টনেস বিচার করি। আরাম কথাটা বুঝবেন, আরাম কথাটা কোথার থেকে জন্ম নিচ্ছে? আরামের আরাম আপনার শরীরের মধ্যে যে কমফোর্টনেস ভাবটা আছে, এখানে বসো, সেই কমফোর্টনেস ভাবটা দ্বাদশের মধ্যে রয়েছে। কিন্তু মনের মধ্যে যে আরামটা আছে, ওটা চতুর্থের মধ্যে আছে। তাহলে মানসিক সুখ হচ্ছে চতুর্থের মধ্যে রয়েছে, দৈহিক সুখ রয়েছে দ্বাদশের মধ্যে। দৈহিক সুখ, দুটো সুখকে আপনি এক করে নেবেন না। মানসিক সুখ আর দৈহিক সুখ। মানসিক সুখ চতুর্থের মধ্যে, দৈহিক সুখ দ্বাদশের মধ্যে। আর এই দৈহিক সুখটাকে, আমার শরীরের আরামটাকে যে নষ্ট করে, যে প্রোটেকশন দেয়,
যে যুদ্ধ করে সে তো ষষ্ঠ ভাব। এই জন্য বাস্তবতা, কঠিন পরিশ্রম, এগুলো হচ্ছে ঋণ, মামলা মোকদ্দমা, এগুলো ষষ্ঠ থেকে বিচার করা হয়। রোগ, রোগ তো শরীরকে নষ্ট করে, আর দ্বাদশ সপ্তম ভাব রোগকে রিমুভ করে শরীরের মধ্যে কমফোর্টনেস দেয়, আরাম দেয়। এই জন্য আমরা এখান থেকে ডাক্তার বিচার করি। দ্বাদশ হচ্ছে চিকিৎসা কেন্দ্র, রোগকে রিমুভ করে, শরীরের আরাম দেয়। বিছানা, আপনি বিছানায় শুয়ে রয়েছেন, বলেন শরীরের আরাম হচ্ছে না মনের আরাম হচ্ছে? বলেন। শরীরের আরাম হচ্ছে, তাহলে আপনার বিছানাটা কোন ভাবের মধ্যে রয়েছে? আপনার বিছানা দ্বাদশ ভাবের মধ্যে রয়েছে। যে আমি এই যে সোমাদেবীর কথা বলছি, ওনার চার্ট আমি কয়েকবার দেখেছি, তাই বলছি। ওনার দ্বাদশ ভাবে সম্ভবত চন্দ্র রয়েছে, সম্ভবত। না স্যার, শুক্র রয়েছে শুক্র রয়েছে, তুলাতে। আচ্ছা, তুলাতে। শুক্র সৌন্দর্যের প্রতীক, কমফোর্টনেসের প্রতীক। তো আমি তো ওনার ঘরে যাইনি, তবুও বলছি, উনি যখন কোনো প্রোডাক্ট কিনবেন, উনি কিন্তু যা মূল্য প্রোডাক্টের তার থেকে একটু হাই কোয়ালিটির কিনে বসে নেবেন। এবং হ্যাঁ স্যার। ওনার এই ঘরের বিছানার চাদর, মানে যেখানে একটু পরিপাটি করে একটু বিশ্রাম আরাম নেব, ওটা কিন্তু সুন্দর গোছগাছ করা, দর্শনধারী যাকে বলে। তো এটা হয়ই হয়। একদমই ঠিক স্যার। তো দ্বাদশ হচ্ছে আমাদের শারীরিক সুখের জায়গা। কিন্তু আমি দ্বাদশের শুক্র দেখে সোমাদেবীর বলতে পারি না সোমাদেবী মনের দিক থেকে সুখ পেয়েছে, এটা বলা যাবে না। শারীরিক দিক থেকে উনি সুখপ্রাপ্ত। এটা কোনো রোগ হলো, শারীরিক রোগ হলো, উনি ভালো ডাক্তার খুঁজে পাচ্ছেন, ভালো ডাক্তারের কাছে যাবেন, খুঁজেও পায় ভালো ডাক্তার, চিকিৎসাও ভালো হয়। বাট মনের জায়গা থেকে এখানে বিচার হবে না। বাস্তব জগতে সব কিছু ওনার মধ্যে আছে, কিন্তু মনোজগতের মধ্যে সমস্যা। মনোজগতের জায়গাটা চতুর্থ থেকে আসছে। কাজে এই যে দুটো জায়গা, কোনো মানুষ যদি মনের মধ্যে তৃপ্তি পায়, ওকে মোক্ষের দিকে টেনে দিয়ে যায়। আর যদি কোনো জাতকের দৈহিক চাহিদা পূরণের জায়গা দেয়, দৈহিক সুখ দেয়, ওকে ভোগের দিকে টেনে দেয়, ভোগের দিকে টেনে দেয়। কিন্তু আমাদের হয় উল্টোটা, আমাদের হয় উল্টোটা। যারা ভোগের মধ্যে রয়েছে, যেমন সোমাদেবের প্রশ্নটাই করেছেন, ওনার একটাই বক্তব্য, ঈশ্বর আমাকে যা দিয়েছে অনেক দিয়েছে, বাট
মনের মধ্যে আমার যে অতৃপ্তি বাসনা, মনের মধ্যে যে আমি সুখ পাচ্ছি না, ওইটা দিলে পারে ওনার 100% হয়ে যায়। কিন্তু দেখেন, এটা নিয়ে আলাদা অনেক কথার তো শেষ নেই, ভিতরে প্রচুর কথা, বিশ্লেষণ করলেই মনে পড়ে। প্রশ্ন আসতে পারে, স্যার কোনটা বড় কোনটা ছোট, দৈহিক সুখ বড় না মানসিক সুখ বড়? এটা অনেক বড় কথা। যারাই অ্যাস্ট্রোলজার, শুধু এইটুকু বলবো, উপসংহারের কথাটা বলছি, ভেতরে কোনো আলোচনা করছি না। যদি সময় থাকে কোনোদিন একটা আলোচনা করা যাবে এটা নিয়ে, এটা আলাদা কথা। সমস্ত জ্যোতিষে কেউ আলোচনা করে না, এগুলো তো তত্ত্ব কথা। তো শুধু এইটুকু বলবো যে মানসিক সুখ যদি খুঁজতে চান, যারা অ্যাস্ট্রোলজার তারা মানসিক দিক থেকে তৃপ্তি বোধ করবেন, কারণ তারা হচ্ছে মোক্ষপথের পথে। আর যদি আপনি মনে করেন ভোগ করবেন, তাহলে আপনার অ্যাস্ট্রোলজিটাকে পিওর করলে চলবে না। এর মধ্যে ডুপ্লিসিটি, লোভ লালসা, আরেকজনকে ঠকানোর চিন্তা, একজন অনাদর্শ মানুষ হিসাবে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, তবেই আপনি দৈহিক সুখ পাবেন। এই যারা বড় বড় অ্যাস্ট্রোলজার সবাই দৈহিক সুখে সমৃদ্ধ, দেখবেন তারা কত ভালো আছে, গাড়ি বাড়ি করে একাকার কাণ্ড। বাট ওদের সঙ্গে যদি একবার একটু মেশেন, মনের মধ্যে যে কত অতৃপ্তি ব্যাপার, তা ঠিক নেই। আমরা এই জন্য বলি না, অর্থই অনর্থের কারণ। অর্থ মানে হচ্ছে দৈহিক সুখ যা দিয়ে আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি, মানে পূরণ করতে পারি। অনর্থের মূল, তার মানে অনর্থ মানে মানসিক সুখের মূল, মানসিক সুখ নষ্ট করে। এই দুটো জায়গা খুব সূক্ষ্ম ব্যাপার, অনেকে এই দুটো জায়গায় গুলিয়ে নেয়, বোঝে না। সপ্তমের ষষ্ঠ ভাব, এটা সপ্তমের ষষ্ঠ ভাব। এই জায়গাটায় আমার একটু সমস্যা হয়। ষষ্ঠ মানে তো বাধা, ষষ্ঠ মানে বাধা। সপ্তমের বাধা হয় কি করে? সপ্তম থেকে আমরা বিচার করি বোঝাপড়া। আমার সামনাসামনি মানুষের সঙ্গে যে বোঝাপড়া চলে, লেনদেন, সেটা আপনি যদি দৈহিক সুখ পেতে চান, তাহলে আপনার এই বোঝাপড়ার মধ্যে স্বার্থপরতা ঢুকে যাবে, আপনি আত্মকেন্দ্রিক হয়ে যাবেন। আর এই আত্মকেন্দ্রিকতা তৈরি করতে যে সাহায্য করে, সেই হচ্ছে দ্বাদশ ভাব। এই কারণে একে সপ্তমের ষষ্ঠ ভাব বলা হয়, কারণ সপ্তমটাকে নষ্ট করে দেয়, বোঝাপড়াটাকে খারাপ করে দেয়। মানুষ আত্মকেন্দ্রিক কখন হয়? দেখবেন কোনো মানুষ যখন স্বার্থপর হয়, তখন সে বিপরীত পক্ষের মানুষের কথা কম চিন্তা করে, অর্থাৎ তার সঙ্গে লেনদেনের সম্পর্কটা খারাপ হয়ে পড়ে। আমার মনে এই কারণে
দ্বাদশকে সপ্তমে ষষ্ঠ রাখা হয়েছে। আর এখানে ব্যয় যখন করছি, শরীরের ঘাটতি হচ্ছে, আরাম করছি। আরাম করলে কি হয় জানেন? আরাম করলে আমার যে কামবৃত্তির জায়গা, সেই কামবৃত্তির জায়গাটা ব্যয় হয়। কামবৃত্তির জায়গা ব্যয় হয়, বাধা আসে কামবৃত্তির জায়গায়। অর্থাৎ একাদশ ভাব হচ্ছে সপ্তমের থেকে সৃষ্টি, ওটা একটা কামবৃত্তির জায়গা। কামবৃত্তিকে জাগিয়ে তোলে, সৃষ্টি করে। কিন্তু দ্বাদশ কামবৃত্তিকে বিসর্জন দেয়, কামনা বাসনার জায়গাকে বিসর্জন দেয়। কেমন করে? ধরেন আপনার ইচ্ছা করলো আপনি একটা এসি কিনবেন। এই যে জায়গা, এটা সপ্তমের মধ্যে থেকে এসছে, লোভ, লালসা, মোহ। এই চাওয়াটাকে পূরণ করবে কে? এই চাওয়াটা পূরণ করতে গিয়ে ষষ্ঠের মধ্যে যেতে হবে। ষষ্ঠের মধ্যে যখনই আপনি যাবেন, ওটা কিনে ফেলবেন, তখনই আপনার সপ্তমের মধ্যে যে ইচ্ছাটা জেগে উঠেছিল, সেই ইচ্ছাটা তখন আর ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সেই ইচ্ছাটা থাকবে না। এই জন্যে ওখানে সপ্তমের ষষ্ঠে রাখা হয়েছে দ্বাদশটাকে। লজিক তো অবশ্যই আছে, আপনি খুঁজলেই লজিক বেরোবে। অষ্টমের কিন্তু পঞ্চম ভাব, অষ্টমের পঞ্চম ভাব দ্বাদশ ভাব। এবার আমরা তো অষ্টম ভাব বিচার করেছি, আলোচনা করেছি। অষ্টমকে আমরা কি বলেছি? মোক্ষ ভাব বলেছি, মোক্ষ ভাব বলেছি। আপনি ভাগ্যকে যত ব্যয় করবেন, অষ্টম মানে তো ভাগ্যের ব্যয়ের জায়গা, যেটা একটু আগে আলোচনা করছিলাম। আপনারা জ্যোতিষ হচ্ছেন, ভাগ্যকে লাভ করছেন না ব্যয় করছেন। অ্যাকচুয়ালি আমরা ভোগের থেকে রোধ করছি ভোগটাকে। অষ্টম মানে ভোগ রোধ, ভাগ্য বিরোধী হওয়া। দুর্ভাগ্য না, কিন্তু ভাগ্য বিরোধী হওয়া। তো সেই প্রকৃত মনুষ্য জীবনযাপনের যে আসল রূপ, সেটা অষ্টমের মধ্যে রয়েছে। তো সেটা নিয়ে আমিও ভিডিওটা যখন তৈরি করব, আপনারা শুনে নেবেন, ভালো লাগবে। তবে এই সমস্ত আলোচনা খুব সূক্ষ্মতরের আলোচনা, তো আপনারা হঠাৎ করে এটা ধরতে পারবেন না, আমার কথাগুলো হঠাৎ করে ধরতে পারবেন না। কিন্তু কথাগুলো খুবই মূল্যবান এবং যুক্তিসহ। আপনারা খাতায় লিখে রাখবেন, বারবার ওটা শুনবেন বা পড়বেন। এক সময় না এক সময় আপনার বুদ্ধি খেলে যাবে যে স্যার তো কেন বলেছিল এটা। তো দ্বাদশ হচ্ছে অষ্টমের পঞ্চম ভাব। পঞ্চম থেকে আমরা কি সৃষ্টি বলি, পঞ্চম হচ্ছে সৃষ্টি, ফল। আপনি অষ্টমের মধ্যে যা বলবেন, কিছু করবেন, দ্বাদশের মধ্যে গিয়ে সেটা জমা হবে। অষ্টমের সঙ্গে দ্বাদশের দারুণ একটা মেলবন্ধন, দারুণ মেলবন্ধন। অষ্টম যদি ভালো হয়, পঞ্চমও অনেক সময় ভালো হয়ে যায়, দ্বাদশও অনেক সময় ভালো হয়ে যায়। ভীষণ কানেক্টেড। এই জন্য দেখবেন যারা লটারিতে টাকা পায়, অষ্টমের কাজ এটা, অষ্টম থেকে লটারিতে যখনই টাকা পায়, তখনই সেই টাকাটা, মানে হঠাৎ যে টাকাটা পায়, সেই টাকাটা ওরা খরচ করার কাজে লেগে যায়, দ্বাদশ ভাব অ্যাক্টিভেট হয়ে যায়। পৃথিবীতে এমন অনেক কম লোক আছে
পৃথিবীতে অনেক কম লোক আছে যে প্রচুর টাকা লটারিতে পেয়েছে বা হঠাৎ করে পেয়েছে, গুপ্তধন যাকে বলে, সেটা সে ধরে রাখতে পেরেছে। কারণ আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো হঠাৎ করে টাকা পাই তখন একটা খরচের লিস্ট আমরা তৈরি করে ফেলি, আমাদের ব্রেন সেরকমভাবে চালিত হয়। ঠিক আছে, খরচের লিস্ট তৈরি হয়। নবমের চতুর্থ ভাবটা, নবম থেকে আমরা ভাগ্য বিচার করি। ভোগ করতে চাইলে আপনাকে ব্যয় করতেই হবে, ভোগ করতে চাইলে ব্যয় করতে হবে, ব্যয় না করলে ভোগ হবে না। কেমন একটা বৈপরীত্য সম্পর্ক, ব্যয়ের মধ্যেই আপনার সুখ উৎপন্ন হয়, আবার ভোগ করতে চাইলে ব্যয় করতে হয়। অর্থাৎ দ্বাদশ ভাব যদি কারোর ভালো না হয়, সত্যি কথা বলতে কি সে সুখী হতে পারে না। ভোগ পূরণের জায়গা, মূল জায়গা হচ্ছে দ্বাদশ ভাব। ভোগকে যে আশ্রয় দেয়, মানে নবমকে যে আশ্রয় দেয়, আহা দারুণ একটা কথা, ভাগ্যকে যে আশ্রয় দেয় সেই দ্বাদশ ভাব। চিন্তা করেন কি সুন্দর কথা। আমরা তাহলে ভাগ্যের কাছে পড়ে থাকি কেন? ভাগ্যকে যে আশ্রয় দেয় তার কাছে যাই। তাহলে দ্বাদশের কাছে গিয়ে আমরা কি করব? আপনার ব্যয়টাকে আপনি কন্ট্রোল করেন, ব্যয়টাকে কন্ট্রোল করেন, তাহলে কি হবে? আপনার ব্যয় যদি কন্ট্রোল হয় তাহলে আপনি মোক্ষ পথের পথিক হবেন, চতুর্থের মধ্যে সুখ উৎপন্ন হবে, মানসিক সুখ বেড়ে যাবে, মানসিক সুখটা বেড়ে যাবে, এবং নবমটাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। তখন আর ঈশ্বরের কাছে চাইতে হবে না, হে ঈশ্বর আমাকে দিন, আমি ভোগ করতে চাইছি, আমার এটা নেই সেটা নেই। এটাকে আমরা বলি মেডিটেশন। এই জন্য দ্বাদশ থেকে আমরা মেডিটেশন বলে থাকি, মেডিটেশন করা হয়। দেখেন ঈশ্বরের কি খেলা। নবম থেকে আমরা ভোগ বাসনার উৎসটা ভোগ করতে চাই। ঈশ্বর বলছে তুমি যদি ভোগ করতে চাও তাহলে তোমাকে যাকে আশ্রয় করে ভোগ করতে হবে সেটা কি, মানে তোমাকে কিছু দিতে হবে, ব্যয় করতে হবে। কিছু ব্যয় না করলে তুমি ভোগ করতে পারবে না। কৃষকরা ধান মাঠে ফেলে দিয়েছে, ডিস্ট্রয়, ব্যয় করে, আর ধারিত্রী সেটাকে উল্টে দ্বিগুণ করে পাঠিয়ে দেয় তার কাছে। যদিও এই ব্যয়টা উদ্দেশ্য প্রণোদিত, অবশ্যই আমরা মেডিটেশন করব, আমরা খরচ করি একটা উদ্দেশ্য নিয়ে। তো আমার মনে হয় দ্বাদশের মধ্যে যেটা রয়েছে, যে গ্রহটা থাকবে সেই গ্রহের মেডিটেশন করলে আপনার ভোগের জায়গাটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। আপনার তখন ঈশ্বরের কাছে চাওয়া লাগবে না যে হে ঈশ্বর আমাকে এটা দিন সেটা দিন, আমার এটা পূরণ হচ্ছে না, ওটা পূরণ হচ্ছে না। তবে দশমের তৃতীয় ভাব, এটা দশমের তৃতীয় ভাব, সম্মানের সাপোর্টিং ভাব, কর্মের সাপোর্টিং ভাব। এটা আপনি যদি ইনভেস্ট না করেন আপনার কর্মের মধ্যে গ্রোথ আসবে না।
কর্মের মধ্যে গ্রোথ আসবে না। আপনি যত ইনভেস্ট করবেন তত কর্মের মধ্যে গ্রোথ আসবে। দ্বাদশ ভাব হচ্ছে একাদশ ভাবের সেকেন্ড হাউস। ওই যে বললাম দ্বাদশ ভাব হচ্ছে দশম ভাবের থার্ড হাউস, বেড়ে ওঠার ভাব, বৃদ্ধি ভাব, কর্মবৃদ্ধির ভাব হচ্ছে দ্বাদশ ভাব। কর্ম যদি বৃদ্ধি হয় তাহলে একাদশের সেকেন্ড হাউস, একাদশ থেকে ইনকাম বিচার করি, বলেন ইনকাম বেড়ে উঠেছে কার মাধ্যমে? ইনভেস্ট যত বেশি করবেন আপনার ইনকাম তত বেশি হবে। এই হচ্ছে আলোচনা দ্বাদশের। আমি ছোট করে আলোচনা করেছি, তবে আলোচনাটা কিন্তু খুব কঠিন আলোচনা। এত বড় কঠিন আলোচনা আমার তো মনে হয় যে আপনাদের এই আলোচনাটা বারবার শুনতে হবে, একবারে বুঝতে পারবেন না। এগুলো আলোচনা মুখ দিয়ে বললেই বোঝা যায় না। মূল ভাবনা দ্বাদশ নিয়ে মূল যে কথা সেটা বলেছি আমি। এবার প্রত্যেকটা ভাবের দ্বাদশ ভাব সেই ভাবের ব্যয় ভাব, আমরা সবাই জানি। লগ্নের দ্বাদশ ভাব তো দ্বাদশ ভাব, সেকেন্ড হাউসের দ্বাদশ ভাব হচ্ছে লগ্ন ভাব। মানে সেকেন্ড হাউসের দ্বাদশ ভাব লগ্ন ভাব কেন? সেকেন্ড হাউস থেকে কি বিচার করা হয়? খাদ্য বিচার করা হয়। সোমাদেবী, হ্যাঁ স্যার। আপনি সেকেন্ড হাউসের মধ্যে খাদ্যটা রয়েছে, খাদ্য খাবেন না খাদ্য তৈরি করবেন? খাবো, খাবার তো খাবো। তাহলে খাদ্য কমে যাবে না বেড়ে যাবে? ব্যয় হবে না সৃষ্টি হবে? বলেন। কমে যাবে। এই জন্যই তো লগ্নকে সেকেন্ড হাউসের দ্বাদশ ভাব বলা হয়। আচ্ছা। মানে লজিক তো আছে, নানান দিক থেকে সজ্জিত। বোঝা গেছে কি বলছি? আমরা বলি সেকেন্ড হাউসের মধ্যে বাক শক্তি রয়েছে, কথা বলার শক্তি। আচ্ছা, শক্তিটা তো রয়েছে সেকেন্ড হাউসের মধ্যে। আর লগ্ন কি? লগ্ন সেই কথাটাকে ব্যয় করছে। আপনি কথা বললে কথা তো ব্যয় হলো, তাহলে এটাও তো একটা ব্যয়, কি তাই না? একদম। আমরা সেকেন্ড হাউস থেকে যা যা বিচার করি সেটাকে ভোগ করে তো লগ্ন। তো লগ্ন ভোগ করা মানে তো সেকেন্ড হাউসের ব্যয় হচ্ছে। আপনি বুঝতে পারছেন কি বলছি? প্রত্যেকটা ভাবের ব্যয় ভাব হচ্ছে তার দ্বাদশ ভাব। আপনি একটু বিচার করে দেখেন, হিসাব পেয়ে যাবেন।